পরিষ্কার বলেছেন, কোনো লুকোচুরি রাখেননি, যে এই টাকাটা ইনভেস্ট করেছে সৌরভ গাঙ্গুলি এবং কোনো এক গোয়েঙ্কা। এটা তার কথা। আপনি সোশ্যাল মিডিয়া তার ভিডিও ঘুরে বেড়াচ্ছে, দেখবেন আর্জেন্টিনা ফ্যান ক্লাবের এবং উনি 29টা মেসির ম্যাচ উনি লাইভ দেখেছেন এবং উনি এই ধরনের এর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী, ফিরহাদ হাকিম, সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খান, তার সঙ্গে ম্যানেজার পূজা দাদলানি থাকবেন, ডিজি রাজীব কুমার, আর থাকবেন সিপি বিধাননগর মুকেশ, মোহনবাগানের সচিব সৃঞ্জয় বোস এবং সভাপতি দেবাশিস দত্ত, ডায়মন্ড হারবার এফসির ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায়, সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, আর কোচ হচ্ছে ভিকুনা। এই 12 জন থাকবেন। তাই 12 জনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাহরুখ খান এবং তার ম্যানেজার কিন্তু ওখানে যাননি। তাহলে এই 3 জনকে বাদ দিলে কত হলো? 9 জন। তাহলে মেসির সঙ্গে থাকবেন 9 জন, কিন্তু সেখানে 200-250 জন লোক তাকে ঘিরে ধরেছে এবং ওই মানে অরূপ বিশ্বাস তাকে জড়িয়ে ধরে একেবারে অসভ্য, মানে হ্যাংলামি চূড়ান্ত। প্রত্যেকে অনধিকার প্রবেশকারী এবং তারাই এই ঘটনার জন্য দায়ী। মাঠে ঢোকার অধিকার ছিল, মানে পুলিশ কর্মী থেকে আরম্ভ করে মাঠ কর্মী সব মিলিয়ে 212 জনের, সেখানে 1500-এর ওপর লোক মাঠে গিজগিজ করছে। তা সিসিটিভি থেকে তাদের চিহ্নিত করুক, বদনামটা হয়ে গেল। এর দায় রাজীব কুমার আর এই সিপি বিধাননগর মুকেশ নেবেন না? ওই একজন ডিএসপিকে সাসপেন্ড করলে হবে? যেখানে ডিজি রাজীব কুমার রয়েছে, যেখানে বিধাননগর কমিশনারেটের সিপি মুকেশ রয়েছেন, সেখানে ওই ডিএসপি কী করবে? ইয়ার কি হচ্ছে? একজন নিচের তলার পুলিশ কর্মীকে বলির পাঁঠা করে এদেরকে বাঁচাতে চাইছেন? শোকজের নাটক হচ্ছে। এরপরে বিষয় হচ্ছে, পুলিশ বলছে, এটা আমার কথা না, পুলিশ বলছে যে মাঠে লোক ছিল 63,000, কিন্তু টিকিট বিক্রি হয়েছে 34,000। তাহলে বাকি 29,000 কোথা থেকে ঢুকলো? একটা ইভেন্টে মিনিমাম 100 কোটি টাকার কারবার, তার 75% মানে 75 কোটি টাকা কিন্তু আগাম ডলারে পেমেন্ট করে দিতে হয়, বাকিটা থাকে, বাকিটা ইভেন্ট হওয়ার পর দেয়। এখন এই শতদ্রু দত্ত এ তো একটা ইভেন্ট ম্যানেজার মাত্র, এ তো আর ওই 75 কোটি টাকা দেয়নি, আরও আনুষঙ্গিক খরচ আছে। তাহলে এই 75 কোটি টাকাটা ইনভেস্ট করলো কে? মোহনবাগান ক্লাব রয়েছে, মোহামেডান স্পোর্টিং, ইস্টবেঙ্গল ক্লাব রয়েছে, এরিয়ান্স রয়েছে, ভাতৃসংঘ রয়েছে, অসংখ্য ক্লাব রয়েছে, নামি দামি ক্লাব। তো তাদেরকে এরকম ঘটনা তো ইতিপূর্বে কখনো ঘটেনি। এখানেও দখলদারি। মোহনবাগান হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লাব, আর এই ডায়মন্ড হারবার এফসি এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব, তাদেরকে ঢুকিয়ে দিলেন। এ কি ছেলে খেলা হচ্ছে? আমাদের যে আয়কর বিভাগ, আমাদের যে ফেরা যে আইন রয়েছে, সেই অনুসারে তো কেন্দ্রীয় সরকারের দেখার কথা যে এই টাকাটা কে দিল। এবং মজার ব্যাপার হচ্ছে, যদি এই ইভেন্টটা কোনো ক্রমে উধরে যেত, তাহলে কিন্তু দেখতেন এখন পাড়ার মোড়ে মোড়ে ওই বাজানো হতো, খেলা হবে খেলা হবে, ওনাকে দিয়ে একটা খেলা হবে, বাজিয়ে নেওয়া যেত। এখন কেন এই অরূপ বিশ্বাস এবং এই সুজিত বসুকে কেন গ্রেপ্তার করা হবে না? পাবে কিনা এ নিয়ে আমার মনে গভীর সন্দেহ আছে। তা সেখানে এই 2 ক্যাবিনেট মন্ত্রীকে তো গ্রেপ্তার করা উচিত। সুজিত বসু ওখানে বিলোচ্ছেন এবং বলছেন আমি এরকম বিলিয়ে থাকি, উনি পান কী করে এত টিকিট? এবং দায়াত হোটেলে যা কিছু ঘটনা ঘটেছে, ওই 40 জনের জায়গায় 200 জনের, পুরো দায় সুজিত বসুর। আর স্টেডিয়ামে যা ঘটনা ঘটেছে তার পুরো দায় মন্ত্রী হিসেবে অরূপ বিশ্বাসের। যে সারদা স্ক্যামের যে তদন্ত রাজীব কুমার করেছিলেন, সেই সমস্ত তদন্তের তিনি নথিপত্র লোপাট করে দিয়েছিলেন, কিন্তু সেই লোপাট হওয়া নথিপত্র তার কাছেই আছে। আমি জানি না, আমি তো তদন্ত করিনি, কিন্তু সংবাদ মাধ্যমে বেশি বেরিয়েছে, বিরোধীরাও বলেন যে এই রাজীব কুমার সেই সারদার যে লোপাট করে দেওয়া যে তথ্য সেইগুলো কিন্তু নিজের কাছে রেখে দিয়েছেন। কাজে মুখ্যমন্ত্রী একটা দুর্বলতা আছে। এবং আপনি নিশ্চিত থাকুন, এই প্রাথমিক যে ক্ষোভ বিক্ষোভটা কমে গেলেই এই কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, কিচ্ছু। লাভটা পুরো তৃণমূলের। কারণ এই যে বললাম 29,000 লোক, হ্যাঁ, এই যে 29,000 বাড়তি লোক ঢুকিয়েছে, এর টাকাটা আছে। তারপরে ওই যে হায়াত হোটেলে 40 জনের জায়গায় 200 জনকে ঢুকিয়েছে, ওই 160 জনের থেকে টাকা সেটা গেল। তারপরে এই যে ওই 30 লক্ষ টাকা দিয়ে জলের ঢুকিয়েছে, এর তো কিছুই হবে না, এই সব চাপা পড়ে যাবে। আর দুর্ভাগ্য যে অরূপ বিশ্বাসও আবার ক্রীড়ামন্ত্রক ফিরে পাবেন, কারণ ওই 75-25-এর রেশিও তো আছে। এই রেশিও তো আমি বলিনি, কোনো সিপিএম বিজেপি কংগ্রেস কেউ বলেনি, এটা তৃণমূলই বলেছে যে আমাদের দলে 75-25-এর রেশিও আছে। সেই রেশিও সব মিটমাট হয়ে যাবে, মিটে যাবে। এবং আপনি রাজ্যের মন্ত্রী তিনি পদত্যাগ করতে চাইলেন, পদত্যাগ পত্র পাঠালেন, কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের কোনো নোটপ্যাড ছাড়াই পশ্চিমবঙ্গে কি নোটপ্যাডের জন্য টাকা নেই? আপনি কি অরূপ বিশ্বাসের কথা বলছেন? একদম স্যার। দেখুন, তৃণমূল কংগ্রেসের লোকেরা তারা দেহত্যাগ করার আগে পর্যন্ত পদত্যাগ করে না। তা এটাও একটা চূড়ান্ত অসভ্যতা। একটা ক্যাবিনেট মন্ত্রী সে লিখছে দিদি, যেন তার বাড়ির কোনো লিখছে।
তো একজন ক্যাবিনেট মন্ত্রীকে যদি পদত্যাগ করতে হয় তাহলে তার প্যাড আছে, সেই প্যাডে তিনি যদি মুখ্যমন্ত্রীকে লেখেন, মুখ্যমন্ত্রী সেই চিঠি রাজ্যপালের কাছে পাঠিয়ে দেবেন। তা লিখতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তার লেখার ভাষা আছে, এবং ওইটুকু বাংলা, তাতে 4টে ভুল, আর এমনি যা ভাষাগত ব্যাপার ওসব বলছি না। এই অরূপ বিশ্বাস ফিশ্বাসের কথা বলে লাভ নেই। এখন দেখুন, আমাদের এই কলকাতায় পেলে, সক্রেটিস, অলিভার ক্যান, রোনাল্ডো, রোমারিও, ডিয়াগো ফোরম্যান এরা খেলে গেছেন বিভিন্ন সময়, এবং চরম উন্মাদনা হয়েছে, এবং এদের ফ্যানরা মানে আনন্দ পেয়েছেন। কত এক ফোঁটা গণ্ডগোলের কোনো সুযোগ ছিল না, কোনো অভিযোগও ওঠেনি। তা পেলে তো 1977-এ এসেছিলেন, তিনি 90 মিনিট খেলেছিলেন মোহনবাগানের সঙ্গে, এবং বাকি যাদের কথা বললাম তারাও খেলেছেন। 2008 সালে দিয়াগো মারাদোনা এলেন। তিনি, মেসি তো শুধু সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে, দিয়াগো মারাদোনা, তখন মারাদোনার মানে বিপুল মানে ক্রেজ, তার মানে নাম শুনে লোকে পাগল। তা দিয়াগো মারাদোনা 2008 সালে এলেন, তিনি সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে এলেন, তারপর মহেশতলা, ওখান থেকে মোহনবাগান মাঠ, সেখান থেকে মাদার টেরিজার বাড়ি, বাসভবন, জ্যোতি বসুর বাসভবন, মানে মোট 5টা জায়গায় গেলেন, এবং 5টা জায়গাতেই উৎসাহী দর্শকদের, ফ্যানেদের ভিড়, তাদের সঙ্গে তিনি ইন্টারাক্ট করলেন, কোনো গণ্ডগোলের কোনো নেই। দিয়াগো মারাদোনা 2011 সালে আসুন, কলকাতায় ভারতের প্রথম ফিফা ফ্রেন্ডলি ম্যাচটা হয়েছিল কলকাতায়, এবং সেখানে মেসি এলেন, ডিমারিয়া এলেন, আগুয়েরা এলেন, হ্যাঁ, আর্জেন্টিনা দল ভেনিজুয়েলার সঙ্গে, খুব সম্ভবত ভেনিজুয়েলার সঙ্গে তারা ফুটবল খেললেন, তা কোনো সমস্যা হয়নি। আবার এই ধরুন, এই শতদ্রু দত্ত যে এই মেসি ইভেন্টের আয়োজক ছিল, সেই একই শতদ্রু দত্ত হায়দ্রাবাদ, বোম্বে এবং দিল্লিতেও এই মেসি ইভেন্টের আয়োজক ছিল। সেখানে কিন্তু খুব সুন্দরভাবে ইভেন্টগুলো হয়ে গেল। এবং যদি হায়দ্রাবাদে আপনি দেখেন, কর্ণাটকে কংগ্রেস সরকার, তা হায়দ্রাবাদে রাহুল গান্ধী ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে, এবং ওখানকার মুখ্যমন্ত্রী রেবন্দ্র রেড্ডি, তিনি ফুটবল খেলেছেন মারাদোনার সঙ্গে মাঠে, এবং কিভাবে মারাদোনা ওই বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে খেলেছেন, গ্যালারির সঙ্গে রিয়্যাক্ট করেছেন, গ্যালারির দিকে বল ছুঁড়েছেন মেসি। তা এবং রাহুল গান্ধী, তার মতো একজন ভিভিআইপি, তিনি কিন্তু মেসির সঙ্গে আছেন ওই হ্যান্ডশেকের সময়টুকু বাদ দিয়ে, বাকি সময়টা তিনি একটা দূরত্ব বজায় রাখছেন। মানে রাহুল গান্ধী জানেন যে এই মাঠে যে দর্শকরা এসছে হায়দ্রাবাদের মাঠে, তারা মেসিকে দেখতে এসছে, রাহুল গান্ধীকে দেখতে আসেনি। এখন এই সাধারণ বোধটাই কিন্তু এই সরকারের এই মন্ত্রী বা এদের ছিল না। এইটা হচ্ছে সবথেকে দুর্ভাগ্য। তারপরে বোম্বেতে হয়েছে, সেখানেও কোনো প্রবলেম হয়নি, এবং বোম্বেতে যেটা হয়েছে, সচিন তেন্ডুলকার তিনি ছিলেন, এবং লোকে মানে একেবারে বুক ভরে সচিন তেন্ডুলকার আর মেসির ওই যুগলবন্দি তারা করেছে। সচিন তেন্ডুলকারের জার্সি মেসি নিয়েছেন, মেসিকে দেওয়া হয়েছে। তারপর দিল্লিতে হয়েছে, এবং দিল্লিতে স্টেডিয়ামের একটা অংশ থেকে রেখা গুপ্তা হায় হায় বলে স্লোগান উঠছিল। হ্যাঁ, তারপরেও এখন কোনো স্টেডিয়ামে এ ধরনের স্লোগান, ওটাকে আমি সমর্থন করি না। সেটা কলকাতাতেও যেমন ওই জয় শ্রীরাম বলে যে স্লোগান উঠছিল, এটাকেও যেমন আমি সমর্থন করি না, একই রকমভাবে ওই রেখা গুপ্তা হায় হায় দিল্লির মুখ্যমন্ত্রী, এটাকেও সমর্থন করি না। কিন্তু আমি উল্লেখ করলাম এই কারণে যে ওই রকম একটা এর পরেও কিন্তু দিল্লিতে এই অনুষ্ঠানটায় কোনো ছন্দপতন হলো না, এখন কলকাতায় হলো। কেন? আমি তো গ্রাম বাংলার মানুষ, আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, ছাগল দিয়ে জব মারাই হয় না, জব মারাই করতে গরু লাগে। এখন মারাদোনা এলেন, ইভেন্টটার আয়োজন করেছে শতদ্রু দত্ত। প্রথম প্রশ্ন হচ্ছে যে গণ্ডগোলের পরেই শতদ্রু দত্তকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। আমার মনে হয় কলকাতা পুলিশের যারা বা রাজ্য পুলিশ যারা এই সিদ্ধান্ত নেন, তারা সত্যি সত্যি মানে আকাট মূর্খ। কারণ তাদের মনে রাখা উচিত ছিল যে এই শতদ্রু দত্ত হায়দ্রাবাদ, বোম্বাই এবং দিল্লিতে, ভারতের 3টে মেট্রো সিটিতে এই মেসি ইভেন্টের আয়োজক। কাজেই তাকে গ্রেপ্তার করে নিলে ওই 3টে মেট্রো সিটিতে মেসি ইভেন্টে কোনো প্রভাব পড়তে পারে নেতিবাচক, সেটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। পুলিশের উচিত ছিল যে শতদ্রু দত্তকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার না করে তাকে ওই দিল্লির ইভেন্ট অবধি অপেক্ষা করে দিল্লিতে তাকে গ্রেপ্তার করা। এটা একেবারে ইম্যাচিওর একটা সিদ্ধান্ত হয়েছে যে মূল আয়োজক এই মেসি ইভেন্টের ইন্ডিয়াতে, 3টে প্রোগ্রাম বাকি থাকা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করে নেওয়া হলো। এটা এর মতো মূর্খামি আর হয় না। এবারে আপনি বলুন তো, প্রথম যে গোলমালটা, দর্শকরা যে এতে ঢুকেছে, তারা কিন্তু তাদের মটকাটা গরম হয়েই তারা ঢুকেছে। যদি বলবেন কেন, টিকিট 18,000 টাকা 20,000 টাকা দিয়ে তারা টিকিট কেটে ঢুকেছে।
5,000 টাকা 6,000 টাকার টিকিট 3,800 টাকার টিকিট ওই দামে তাকে কিনতে হয়েছে, যার ফলে প্রথমেই তার মটকাটা গরম হয়ে গেছে যে এত টাকা আমাকে খরচ করতে হচ্ছে। এবার গিয়ে সকালবেলা তারা ঢুকে জলের বোতল নিয়ে যেতে দেওয়া হয়নি, কোনো খাবার নিয়ে যেতে দেওয়া হয়নি, কঠোরভাবে নিষিদ্ধ ছিল। সেখানে ওই 20 টাকা জলের বোতল 200 টাকা দিয়ে কিনেছে, মানে তারা তখনই তাদের মটকাটা কিন্তু গরম হয়েছে, তাদের বিরক্তি লেগেছে। এবার মেসির ক্ষেত্রে দেখুন, মেসিকে প্রথম নিয়ে যাওয়া হয়েছে হায়াত হোটেলে, সেখানে দখলদারির দায়িত্বে ছিল সুজিত বসু, দমকল মন্ত্রী। সেখানে 40 জনের মেসির সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু 200 জনকে ঢুকিয়ে দেওয়া হলো। এবং এই বাকি 160 জনের থেকে কত টাকা সুজিত বসুরা নিয়েছেন তার কোনো লেখাজোখা নেই। এমনি তো ঢোকাননি, মেসির সঙ্গে দেখানোর জন্য 10 লাখ টাকা করে, তার সঙ্গে ফটো তোলার জন্য 10 লাখ টাকা করে দিতে হচ্ছে, আবার কর্পোরেট ডিনার করতে গেলে 95 লাখ টাকা দিতে হচ্ছে। তো তাদের ব্রেসিয়ারে রয়েছে, তাহলে যে ব্রুসিয়ারটা তারা বার করেছে সেটা দেখলেই তো বোঝা যাবে। তাহলে এই 160 জনকে বাড়তি ঢুকিয়ে দিল, এবং মেসির মতো তারকা 40 জনের জায়গায় 200 জনের সঙ্গে ফটো তুলতে বা তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে বাধ্য হলেন। তিনি বিরক্ত হলেন। এবার এবং তার 40 মিনিট অন্তত স্টেডিয়ামে আসতে দেরি হয়ে গেল। এবার তিনি যখন স্টেডিয়ামে এলেন, যখন স্টেডিয়ামে ঢুকছে, এর আগে যে কটা অনুষ্ঠান হয়েছে, অসংখ্য অনুষ্ঠান কলকাতায় হয়েছে এই ধরনের স্টারদের নিয়ে, আপনি দেখবেন যে সেই সব এতে পুরো যুবভারতী ক্রীড়াঙ্গন একদম ভর্তি, এবং বাইরে গিজগিজ করছে লোক, অন্তত 20-30 হাজার লোক আছে। এবং যারা উদ্যোক্তা থাকতেন তারা এমনভাবেই উন্মাদনা তৈরি করতেন প্রচারের মাধ্যমে, যাতে করে গ্যালারি পুরো ভর্তি হয়ে যায়, টিকিট কেটে মানুষ ঢোকে, এবং কিছু লোক বাইরে জায়ান্ট স্ক্রিনে দেখবে। কারণটা হচ্ছে এই সব স্টাররা, এরা ওই টাকা পয়সার ব্যাপারে ততটা আগ্রহী নয় যতটা আগ্রহী তার টিআরপির ব্যাপারে। তিনি স্টেডিয়ামে ঢুকছেন, প্রচুর লোক মেসি মেসি করে চেঁচাচ্ছে, স্টেডিয়ামে ঢুকে দেখলেন একদম স্টেডিয়াম পুরো ভর্তি, সবাই মেসি মেসি করে চেঁচাচ্ছে, তাহলে কিন্তু তার একটা তৃপ্তি হয়। মেসি কিন্তু এটা এসে দেখতে পেলেন না। স্টেডিয়ামের বাইরে একটা লোক ছিল না, এবং স্টেডিয়াম ফাঁকা ছিল অনেক জায়গাতেই। 1,10,000 জায়গায় পুলিশের হিসেব হচ্ছে যে 63,000 দর্শক ছিল, ওর মধ্যে 63,000 দর্শক ছিল। স্বাভাবিকভাবে গ্যালারি ফাঁকা। সবথেকে বড় বিষয় হচ্ছে, আগে প্রতিটা ইভেন্টে, আগেকার সরকারের আমলে বা আগেকার যা উদ্যোক্তারা তারা করতেন, তারা করতেন কি, যে কিছু টিকিট, একটা বড় অংশ টিকিট রাখতেন 100 টাকা, 200 টাকা, খুব বেশি হলে 250 টাকা। কেন? যে ফুটবল মাঠে বা ক্রিকেট মাঠে যারা, যেসব ফ্যানরা ওই স্টারের নাম ধরে চিৎকার করবে পাগলের মতো, একটা মহল তৈরি করবে, তারা কিন্তু ওই 20,000, 22,000, 25,000 টাকার টিকিট কেটে যারা যাচ্ছে তারা নয়। তারা হচ্ছে বিভিন্ন ক্লাবের সমর্থক। তারা ওই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান খেলা হলেও মাঠে গিয়ে ওই করে, এবং মাঠটাকে প্রাণবন্ত করে রাখে। তারাই কিন্তু মাঠের প্রাণ। তা কিন্তু উদ্যোক্তারা কিন্তু এই টিকিট, যে তাদের জন্য একটা বড় অংশ টিকিট কিন্তু রাখলেন না, যার ফলে এই দর্শকটা কিন্তু মাঠে গেল না। অর্থাৎ মাঠটা কিন্তু, যখন মেসি ঢুকছেন, পুরো শ্মশানের নিস্তব্ধতা, সেখানে কিন্তু সেই আওয়াজ নেই, মেসি মেসি করে চিৎকার নেই। এইবারে তিনি ঢুকলেন, 12 জনের সেখানে থাকার কথা। কারা, এবং এটা ক্রীড়া দপ্তর 6 মাস ধরে ক্রীড়া দপ্তরের অনুমোদন নিয়ে হচ্ছে, পুলিশের অনুমোদন নিয়ে হচ্ছে। কাজেই ওটা একটা বেসরকারি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার প্রোগ্রাম বলে সরকার দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না। তা সেখানে কোন 12 জনের থাকার কথা একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কোনো লুকোচুরি করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী, ফিরহাদ হাকিম, সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খান, তার সঙ্গে ম্যানেজার পূজা দাদলানি থাকবেন, ডিজি রাজীব কুমার, আর থাকবেন সিপি বিধাননগর মুকেশ, মোহনবাগানের সচিব সৃঞ্জয় বোস এবং সভাপতি দেবাশিস দত্ত, ডায়মন্ড হারবার এফসির ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায়, সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, আর কোচ হচ্ছে ভিকুনা। এই 12 জন থাকবেন। তাই 12 জনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাহরুখ খান এবং তার ম্যানেজার কিন্তু ওখানে যাননি। তাহলে এই 3 জনকে বাদ দিলে কত হলো? 9 জন। তাহলে মেসির সঙ্গে থাকবেন 9 জন, কিন্তু সেখানে 200-250 জন লোক তাকে ঘিরে ধরেছে, এবং ওই অরূপ বিশ্বাস তাকে জড়িয়ে ধরে একেবারে অসভ্য, হ্যাংলামি চূড়ান্ত, তিনি তাকে জড়িয়ে ধরেছেন। এবং ওইখানে প্রথম কলকাতা পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি হিম্মত থাকে, এই 12 জনের মধ্যে ওখানে উপস্থিত থাকার কথা 9 জন, কারণ বাকি 3 জন ছিলেন না। তা সেইখানে যে বাড়তি যারা ছিল তাদেরকে, ওখানে তো সিসিটিভি আছে, সেই সিসিটিভি থেকে বাড়তি যারা ছিল, এই হচ্ছে অরূপ বিশ্বাসের আত্মীয়, এই মমতা ব্যানার্জির পরিবারের সব লোকজন, পেটোয়া সাংবাদিক, বা এই 200 জন 250 জনের যে ভিড়টা ওকে একদম সেই এর মতো ঘিরে রেখেছিল, সেই ভিড়ে এই 9 জন বাদ দিয়ে বাকি যারা আছে তাদের গ্রেপ্তার করুন। তারা প্রত্যেকে অনধিকার প্রবেশকারী, এবং তারাই এই ঘটনার জন্য দায়ী। মাঠে ঢোকার অধিকার ছিল, পুলিশ কর্মী থেকে আরম্ভ করে মাঠ কর্মী সব মিলিয়ে 212 জনের, সেখানে 1,500-এর ওপর লোক মাঠে গিজগিজ করছে। তা সিসিটিভি থেকে তাদের চিহ্নিত করুক। সব থেকে বড় কথা, ওই মেসির সঙ্গে ওখানে রয়েছেন ডিজি রাজীব কুমার এবং সিপি বিধাননগর মুকেশ। তা যখন তারা দেখছেন, এবং 2 জন ক্যাবিনেট মন্ত্রী, একজন অরূপ বিশ্বাস, একজন ফিরহাদ হাকিম,
যখন তারা দেখছেন যে মেসিকে এরকম আদেগলের মতো হ্যাংলার মতো লোকে ঘিরে ধরছে, দর্শকরা ক্ষিপ্ত হচ্ছে, তখন এই ডিজি রাজীব কুমার এবং সিপি মুকেশ এরাই তো সর্বোচ্চ অথরিটি। এদের কি দায়িত্ব ছিল? এদের দায়িত্ব ছিল বা এই 9 জন বাদ দিয়ে বাকি যারা ওকে ঘিরে ধরছে তাদেরকে পুলিশকে নির্দেশ দেওয়া যে এদেরকে বার করে দাও। তারা করেননি কেন? তাহলে প্রথম প্রয়োজন হচ্ছে এই রাজীব কুমার এবং সিপি মুকেশকে একেবারে বরখাস্ত করা। এদের দায়িত্বজ্ঞানহীনতার জন্যে আজকে এত বড় এই স্টেডিয়ামটার যে কয়েক কোটি টাকার খরচা হয়ে গেল, এই ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিপূরণ দেবে এবং কলকাতার যে বদনাম হয়ে গেল আগামী দিনে মানে এতে আমাদের ভাগ্য অত্যন্ত ভালো ভারতবাসীর যে হায়দ্রাবাদে ওখানকার রেবন্দ্র রেড্ডির সরকার বা বোম্বাইতে মহারাষ্ট্র সরকার বা দিল্লিতে রেখা গুপ্ত সরকার, তারা এই 3টে ইভেন্টকে অত্যন্ত সাকসেসফুলভাবে করে ভারতের বাইরে ভারতের সুনামটা রেখেছেন। কিন্তু কলকাতার যে বদনাম হয়ে গেল, আগামী দিনে এই ধরনের কোনো স্টারকে আনতে গেলে সে বিমা বলুন, সে অন্যান্য খরচ বলুন, বিপুল হয়ে যাবে। কেউ আসতেই চাইবে না, কারণ জানবে যে কলকাতায় গেলেও বাবা নিজের নিরাপত্তা হয়ে যাবে, ওখানে গিয়ে লাভ নেই। এই যে বদনামটা হয়ে গেল, এর দায় রাজীব কুমার আর এই সিপি বিধাননগর মুকেশ নেবেন না? ওই একজন ডিএসপিকে সাসপেন্ড করলে হবে? যেখানে ডিজি রাজীব কুমার রয়েছে, যেখানে বিধাননগর কমিশনারেটের সিপি মুকেশ রয়েছেন, সেখানে ওই ডিএসপি কী করবে? ইয়ার কি হচ্ছে? একজন নিচের তলার পুলিশ কর্মীকে বলির পাঁঠা করে এদেরকে বাঁচাতে চাইছেন? শোকজের নাটক হচ্ছে। এরপরে বিষয় হচ্ছে যে এই কর্মসূচিটা তাহলে একদম প্রথম থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, প্রথম এর যদি সম্পূর্ণ দায় কারুর থেকে থাকে এই গণ্ডগোলের, সেটা হচ্ছে এই ডিজি রাজীব কুমার এবং সিপি বিধাননগর মুকেশ এবং এই মন্ত্রী অরূপ বিশ্বাস। ভাবো তো, ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওই ওর নাম কি, ওই দমকল মন্ত্রী সুজিত বসু, ও বাইরে টিকিট বিল হচ্ছে। যুব ভারতীর মতো একটা স্টেডিয়াম যেখানে রয়েছে কি বলে মেসির মতো খেলোয়াড় রয়েছে এবং তার সঙ্গে আরও 2জন খেলোয়াড় এসছেন, সেখানে এইভাবে চেনে না জানে না তার লোক টিকিট বিল হচ্ছেন। ইয়া কি হচ্ছে? তা কোনো উগ্রপন্থী কোনো সন্ত্রাসবাদী তার এতে ঢুকে যাবে না? তো এই টিকিটগুলো কি হরির লুটের মতো বিক্রি করার নাকি? এবারে মূল জায়গা, তাহলে মূল দায়িত্বটা হচ্ছে শাহরুখ খান, এই ডিজি রাজীব কুমার এবং সিপি বিধাননগর মুকেশ, তাদেরকে একদম বরখাস্ত করে তাদের গ্রেপ্তার করা উচিত। কারণ এই যে বিপুল কলকাতার বদনাম হয়ে গেল এবং এই যে ক্ষতি হলো, এর জন্য মূল কারিগর হচ্ছে এই 2জন। কারণ এরা সর্বোচ্চ অথরিটি। এরা থাকাকালীন ডিজি ওই যে ডিএসপিকে সাসপেন্ড করেছে, ও কী করবে যেখানে ডিজি নিজে রয়েছে? তাহলে এরা কিন্তু এই 12 জন ওখানে থাকার কথা মেসির সঙ্গে, সেখানে 3 জন ছিলেন না, বাকি 9 জনকে রেখে বাকিদেরকে কিন্তু তারা ডিসপাস করে দিতে পারতেন, স্টেডিয়াম থেকে বার করে দিতে পারতেন। তারা সেই কাজটা করেননি। এবং মাঠের মধ্যে যে ওই 212 জনের জায়গায় 1,500-2,000 লোক যে দাপাদাপি করলো, তাদেরকেও বার করে দেওয়ার উচিত ছিল, করলেন না। এবারে আরও মজার ব্যাপার হচ্ছে, কলকাতা পুলিশ বলছে, এটা আমার কথা না, পুলিশ বলছে যে মাঠে লোক ছিল 63,000, কিন্তু টিকিট বিক্রি হয়েছে 34,000। তাহলে বাকি 29,000 কোথা থেকে ঢুকলো? আপনি বলবেন কমপ্লিমেন্টারি কার্ড। কমপ্লিমেন্টারি কটা হয়? 200টা হোক, 400টা হোক, 600টা হোক, 800 হোক, 1000 হোক, 29,000 তো কমপ্লিমেন্টারি হয় না। তাহলে এই যে 29,000 বাড়তি লোক যে মাঠে ঢুকে গেল পুলিশের হিসেব মতো, তাহলে এই 29,000 লোকের জন্যে যদি 18,000 টাকা করে আপনি ধরেন, মানে 52 কোটি 20 লক্ষ টাকা, এই টাকাটা কে খেলো? এই 29,000 লোককে তো ঢুকিয়েছে টাকার বিনিময়ে। তৃণমূল টাকা ছাড়া কিছু করে না, তার টাকা ছাড়া ঢোকাবে কেন, কিসের জন্য? তা এই 29,000 লোকের জন্য 52,000 20 কোটি টাকা যদি 18,000 টাকা করেও তাদের একটা মানে ঢুকিয়ে থাকে, তাহলে এই টাকাটা খেলো কারা? এবারে আসুন মূল বিষয়, মানে কি বড় মানের স্ক্যাম। অবশ্যই। এবারে আসুন মূল বিষয়। এই পুরো এটা এই ধরনের একটা ইভেন্টে মিনিমাম 100 কোটি টাকার কারবার, তার 75% মানে 75 কোটি টাকা কিন্তু আগাম ডলারে পেমেন্ট করে দিতে হয়, বাকিটা থাকে, বাকিটা ইভেন্ট হওয়ার পর দেয়। এখন এই শতদ্রু দত্ত তো একটা ইভেন্ট ম্যানেজার মাত্র, তো আর ওই 75 কোটি টাকা দেয়নি, আরও আনুষঙ্গিক খরচ আছে। তাহলে এই 75 কোটি টাকাটা ইনভেস্ট করলো কে? ওই যে আর্জেন্টিনা ফ্যান ক্লাব আছে, তার যিনি সভাপতি উদয় ভদ্রলোকের নামটা আমি ভুলে যাচ্ছি, উনি একটা ভিডিওতে পরিষ্কার বলেছেন, কোনো লুকোচুরি রাখেননি, যে এই টাকাটা ইনভেস্ট করেছে সৌরভ গাঙ্গুলি এবং কোনো এক গোয়েঙ্কা। এটা তার কথা, আপনি সোশ্যাল মিডিয়া তার ভিডিও ঘুরে বেড়াচ্ছে দেখবেন, আর্জেন্টিনা ফ্যান ক্লাবের এবং উনি 29টা মেসির ম্যাচ উনি লাইভ দেখেছেন এবং উনি এই ধরনের এর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তা এই 2জন উনি বলছেন, আমি জানি না যে, কিন্তু এই টাকাটা তো কেউ না কেউ ঢেলেছে, কেউ না কেউ তো এই টাকাটা 75 কোটি টাকাটা ওই একে দিয়েছে। সে কে? স্পন্সর একজন দেখা গেল দুর্গাপুরের একটা মেডিকেল কোম্পানি, কলকাতায় একটা ইভেন্ট হচ্ছে, দুর্গাপুরের একটা মেডিকেল কোম্পানি এখানে স্পন্সর হলে তার কি লাভ হবে? না, তার কি লাভ হবে? এবং এই কোম্পানিটা কি বিনয় মিশ্রের?
খোঁজ নিতে হবে না? এবারে এখানে ডাক পেলেন মোহনবাগান ক্লাবের দেবাশিস দত্ত এবং সঞ্জয় বসু, আর ডায়মন্ড হারবার এফসির ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায় এবং কোচ ভিকুনা। তো ডায়মন্ড হারবার এফসি কি খুব বিশাল বড় ক্লাব? কলকাতায় মোহনবাগান ক্লাব রয়েছে, মহামেডান স্পোর্টিং, ইস্টবেঙ্গল ক্লাব রয়েছে, এরিয়ান্স রয়েছে, ভাতৃসংঘ রয়েছে, অসংখ্য ক্লাব রয়েছে, নামি দামি ক্লাব। তো তাদেরকে এরকম ঘটনা তো ইতিপূর্বে কখনো ঘটেনি। এখানেও দখলদারি। মোহনবাগান হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লাব, আর এই ডায়মন্ড হারবার এফসি এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। তাদেরকে ঢুকিয়ে দিলেন। এ কি ছেলে খেলা হচ্ছে? এবং সবথেকে বড় কথা, এই যে নাটকটা চলছে আজকে, আপনি ভাবুন ঈশ্বরের অশেষ আশীর্বাদ যে এই ঘটনায় কোনো হতাহত হয়নি, মানে এটা কিন্তু হতে পারত। এবারে আপনি ভাবুন তো, পুলিশ ভেতরে জল নিয়ে যেতে দেয়নি এবং বলে দিয়েছে স্টেডিয়ামের মধ্যে জল নিয়ে যা, জলের বোতল নিয়ে যা বা কোনো খাবার নিয়ে যা কঠোরভাবে নিষিদ্ধ। অথচ 30 লক্ষ টাকার জলের টেন্ডার হয়েছে। এই টেন্ডার কি পুলিশের বা ক্রীড়া দপ্তরের মানে অজান্তে হয়েছে? তাহলে তারা কীরকম, কত বড় শয়তান দেখুন। তারা মানুষগুলোকে স্টেডিয়ামে ঢুকতে দিচ্ছে সকালবেলা, কোনো জলের বোতল কোনো খাবার নিয়ে যেতে দিচ্ছে না। তারা দীর্ঘক্ষণ থাকছে, স্বাভাবিকভাবে ওই 5-7টা ট্যাপ আছে, সেখানে গিয়ে ওই গ্যালারি থেকে উঠে গিয়ে জল খাওয়া সম্ভব নয়, তাদের পিপাসা পাচ্ছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা 20 টাকার জলটাকে 200 টাকায় বিক্রি করছে, 10 টাকার চিপসটাকে 100 টাকায় বিক্রি করছে। এই যে টাকাটা, এই টাকাটা কারা পেয়েছে? এই যে 30 লক্ষ টাকা, এটা কারা পেয়েছে? এবং অদ্ভুত ব্যাপার দেখুন, এখানে বিজেপি সমালোচনা করছে, প্রধান বিরোধী দল, খুব ভালো কথা। কিন্তু এই যে 75 কোটি টাকা অন্তত যে আগে পেমেন্ট করা হয়েছে, এটা তো আমাদের যে আয়কর বিভাগ, আমাদের যে ফেরা যে আইন রয়েছে, সেই অনুসারে তো কেন্দ্রীয় সরকারের দেখার কথা যে এই টাকাটা কে দিল। এবং মজার ব্যাপার হচ্ছে, যদি এই ইভেন্টটা কোনো ক্রমে উধরে যেত, তাহলে কিন্তু দেখতেন এখন পাড়ার মোড়ে মোড়ে ওই বাজানো হতো, খেলা হবে, ওনাকে দিয়ে একটা খেলা হবে, বাজিয়ে নেওয়া যেত। এখন কেন এই অরূপ বিশ্বাস এবং এই একে সুজিত বসুকে কেন গ্রেপ্তার করা হবে না? পদত্যাগ বলছেন আপনি, আমি আগেই বলেছি এরা দেহত্যাগ ছাড়া পদত্যাগ করে না। এটা কোন ধরনের অসভ্যতা? একটা ক্যাবিনেট মন্ত্রী তার এই ধরনের মানে অসভ্যতার জন্য, তার এই ধরনের বালখিল্য আচরণের জন্যে আজকে স্টেডিয়ামটার এত বড় ক্ষতি হয়ে গেল। মানে প্রচুর মানুষ মারা যেতে পারতো, আহত হতে পারতো। মানে ঈশ্বরের অশেষ আশীর্বাদ সেটা হয়নি। তারপরে কলকাতার এবং পশ্চিম বাংলার আন্তর্জাতিক স্তরে যে বদনাম হয়ে গেল, আগামী কয়েক দশক লাগবে সেই বদনাম থেকে দূর হতে। আগামী দিনে কলকাতায় কোনো ইভেন্ট পাবে কিনা এ নিয়ে আমার মনে গভীর সন্দেহ আছে। তা সেখানে এই 2 ক্যাবিনেট মন্ত্রীকে তো গ্রেপ্তার করা উচিত। সুজিত বসু ওখানে বিলোচ্ছেন এবং বলছেন আমি এরকম বিলিয়ে থাকি। উনি পান কী করে এত টিকিট? এবং দায়াত হোটেলে যা কিছু ঘটনা ঘটেছে, ওই 40 জনের জায়গায় 200 জনের, পুরো দায় সুজিত বসুর। আর স্টেডিয়ামে যা ঘটনা ঘটেছে তার পুরো দায় মন্ত্রী হিসেবে অরূপ বিশ্বাসের। কেন এদের গ্রেপ্তার করা হবে না? আপনি পুলিশের নিষ্ক্রিয়তার কথা বলেন, বিরোধী দল নিষ্ক্রিয়তা নয়, একেবারে দায়িত্বজ্ঞানহীনতা, মানে অপদার্থতা, অযোগ্যতা। সেই দিক দিয়ে পুলিশ মন্ত্রীর তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন বিরোধী দলনেতা, আপনি সমর্থন করছেন? 100 বার। কিন্তু মুশকিল হচ্ছে যে এই সরকারের যারা নেতা মন্ত্রী আছেন, তারা দেহত্যাগ ছাড়া পদত্যাগ করবেন না। মুখ্যমন্ত্রী আরেকটি বক্তব্য রেখেছেন যে আমি যদি সেইখানে যাই, আপনি জানেন তিনি মাঝপথ থেকে ঘুরে গেছিলেন, তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আমি যদি সেখানে যেতাম ছবি তোলার হিড়িক পড়ে যেত, সেলফি তোলার হিড়িক পড়ে যেত, তাই আমি যাইনি। দেখুন, কথা নয়। দেখুন, একটা যদি কোনো মানে পশ্চিমবাংলায় যদি আইনের শাসন থাকতো, পশ্চিমবাংলায় যদি একজন মুখ্যমন্ত্রী থাকতেন, ইনি তো একজন জমিদার নেই, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যোগ্যতা নেই। ওই চেয়ারে যাকেও বসিয়ে দিলেই সে সেই চেয়ারের উপযুক্ত হয় না। ওই চেয়ারে বিধান রায় বসে গেছেন, সিদ্ধার্থ রায় বসে গেছেন, জ্যোতি বসু বসে গেছেন, বুদ্ধ ভট্টাচার্য বসে গেছেন। এবং বাম আমলের কোনো মানে গৌরবায়ন করার আরোপিত দায় আমার নেই। কিন্তু এই যে আমি ইভেন্টগুলোর কথা বললাম, সেই দিয়াগো মারাডোনা থেকে আরম্ভ করে, পেলে থেকে আরম্ভ করে, বা 2011 সালে যে মেসি, ডিমারিয়া, আগুয়ারা এদের কথা বললাম, এই পুরো প্রোগ্রামগুলো কিন্তু হয়েছে বাম আমলে, কোনো গণ্ডগোল হয়নি। মানে তাদের এই সাংগঠনিক দক্ষতাটা ছিল, তাদের এই প্রশাসনিক দক্ষতাটা ছিল যে একটা মেগা ইভেন্ট কিভাবে করতে হয়। কিন্তু এই মন্ত্রিসভার সবকটা ছাগল, আমি একদম শব্দচয়নে যথেষ্ট সতর্ক থেকে বলছি, সবকটা ছাগল। একটা মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, সে তো কাউকে দিয়ে লেখাতে পারতো। সে একটা মানে সমাজ মাধ্যমে ঘুরছে, তার একটা এতে 4টে বানান ভুল। তারপরে মাননীয়া কী করছেন, তাকে শুধু ক্রীড়া দপ্তর থেকে অব্যাহতি দিলেন। এ কি নাটকবাজি হচ্ছে? আসলে মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নিতে পারবেন না, কারণ এই রাজ্যে মুখ্যমন্ত্রীর ইচ্ছার বাইরে কোনো ঘটনা ঘটে না। তৃণমূল কংগ্রেসের কারোর এমন কোনো হিম্মত নেই মুখ্যমন্ত্রীর বিনা অনুমোদনে কোনো কাজ করেন, যার ফলে
এই যে যা হয়েছে, ক্রীড়া দপ্তর যা করেছে, পুলিশ যা করেছে, সবেটাই মুখ্যমন্ত্রীর অনুমোদন ছিল এবং সবটাই মুখ্যমন্ত্রী জানেন। এবং এই যে রাজীব কুমার ডিজি, এর বিরুদ্ধে মাননীয় কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনাকে বেশি বুদ্ধিমান হতে হবে। আপনি বলুন না, যেখানে পুলিশের সর্বোচ্চ অথরিটি রয়েছেন সেখানে 9 জন 12 জন থাকার কথা, 9 জন আসেননি, 3 জন আসেননি, 9 জন এসেছেন, 9 জন বাদে 200, 250 বা 300 লোক ওই রকম একজন স্টারকে ঘিরে অসভ্যতা করছে। তো এখানে তো ডিজি সঙ্গে সঙ্গে নির্দেশ দেবেন যে এই 9 জন বাদে এই 9 জন বাকি সবাইকে হটাও। তিনি দিলেন না কেন? সিপি বিধাননগর পুলিশ মুকেশ তিনি রয়েছেন, তিনি দিলেন না কেন? অর্থাৎ তারাই তো এটা করলেন, কিন্তু এই ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারবেন না। কারণটা হচ্ছে, আপনি জানেন এই ডিজি রাজীব কুমারকে যখন ইডি সিবিআই গ্রেপ্তার করতে এসেছিল, মুখ্যমন্ত্রী পুরো মন্ত্রিসভাটাকে ফুটপাতে নামিয়ে দিয়েছিলেন, ধর্ণা দিচ্ছিলেন। এখন তারপরে ইডি সিবিআই নিষ্ক্রিয় হয়ে গেছে ওই মোদি দিদি প্রেম ভালোবাসায়, আমি ও বিতর্কে যাচ্ছি না, কিন্তু একজন অভিযুক্তের বাড়িতে তাকে গ্রেপ্তার করতে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি, আর রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে ফুটপাতে গিয়ে ধর্নায় বসে যাচ্ছেন। এটা আপনি সারা ভারতবর্ষে কোনো জায়গায়, সে বিজেপি বলুন, সে কংগ্রেস বলুন, সে সিপিএম বলুন, সে আরজেডি, যে কোনো বলুন, আপনি কখনো দেখেছেন, কখনো কল্পনা করতে পারেন? কাজেই মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো একটা দুর্বলতা আছে যে এই রাজীব কুমারের বিরুদ্ধে যেন কিছু না হয়। এবং বিরোধীরা বলে যে সারদা স্ক্যামের যে তদন্ত রাজীব কুমার করেছিলেন, সেই সমস্ত তদন্তের তিনি নথিপত্র লোপাট করে দিয়েছিলেন, কিন্তু সেই লোপাট হওয়া নথিপত্র তার কাছেই আছে। আমি জানি না, আমি তো তদন্ত করিনি, কিন্তু সংবাদ মাধ্যমে বেশি বেরিয়েছে। বিরোধীরাও বলেন যে এই রাজীব কুমার সেই সারদার যে লোপাট করে দেওয়া যে তথ্য সেইগুলো কিন্তু নিজের কাছে রেখে দিয়েছেন। কাজে মুখ্যমন্ত্রী একটা দুর্বলতা আছে, এবং আপনি নিশ্চিত থাকুন এই প্রাথমিক যে ক্ষোভ বিক্ষোভটা কমে গেলেই এই কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, কিচ্ছু হবে না। কারণ ব্যবস্থা নিতে গেলে প্রথম নিতে হবে রাজীব কুমার এবং সিপি বিধাননগর মুকেশের বিরুদ্ধে, দ্বিতীয় হচ্ছে অরূপ বিশ্বাস এবং এর বিরুদ্ধে, এবং সবথেকে বড় কথা, দুর্গাপুরের একটা মেডিকেল কোম্পানি এখানে এসে স্পন্সর করছে, আর আপনি বলবেন যে মানে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, এটা হয় না। কাজেই এবং ওই সংস্থার সঙ্গে বিরোধীরা বলছেন, অনেকেই বলছেন যে বিনয় মিশ্রের যোগাযোগ আছে, আমি জানি না। কিন্তু দিনের শেষে যেটা হলো সেটা হচ্ছে এই যে মানে পশ্চিম বাংলা সম্পর্কে, কলকাতা সম্পর্কে যে একটা ব্যাপক বদনাম আন্তর্জাতিক স্তরে চলে গেল, তাতে আগামী দিনে এই ধরনের কোনো ইভেন্ট কলকাতায় করাটা খুব কঠিন হয়ে গেল। এবং সবথেকে যেটা ভয়ঙ্কর ব্যাপার, যে এবার ভারতবর্ষের যে জাতীয় বিভিন্ন ক্রীড়া সংস্থাগুলো, তারা তাদের খেলাগুলো কিন্তু কলকাতায় দেবে না, বলবে কলকাতায় একটা সাধারণ মেসির একটা ইভেন্ট অ্যারেঞ্জ করতে পারে না, এইরকম অবস্থা হয়, সেখানে আমি দেবো। এই যে ভয়ঙ্কর ক্ষতিটা হয়ে গেল, এটা কিন্তু পূরণ হওয়ার কোনো জায়গা নেই, কিন্তু লাভটা পুরো তৃণমূলের। কারণ এই যে বললাম 29,000 লোক, হ্যাঁ, এই যে 29,000 বাড়তি লোক ঢুকিয়েছে, এর টাকাটা আছে। তারপরে ওই যে হায়াত হোটেলে 40 জনের জায়গায় 200 জনকে ঢুকিয়েছে, ওই 160 জনের থেকে টাকা সেটা গেল। তারপরে এই যে এতে ওই 30 লক্ষ টাকা দিয়ে জলের ঢুকিয়েছে, এর তো কিছুই হবে না, এই সব চাপা পড়ে যাবে। এবং দুর্ভাগ্যের বিষয়, কেন্দ্রীয় সরকারের কিন্তু এখানে সক্রিয় ভূমিকা নেওয়ার সুযোগ আছে, কারণ টাকাটা বিদেশে পেমেন্ট করা হয়েছে এবং টাকা পেমেন্ট করা হয়েছে ডলারে। সেক্ষেত্রে বিদেশ মন্ত্রক এবং অর্থ বিষয়ক মন্ত্রক এটার কিন্তু ছানবিন করতেই পারে, কিন্তু ওই বললাম রাজনৈতিক সমীকরণে সেটা হবে না, যার ফলে সবাই ছাড়া পেয়ে যাবে। মাঝখান থেকে এই যে ফুটবল প্রেমী যে কজনকে ধরেছে, এই কজন মানে এরা তো, আপনি নিজে ভাবুন, আপনি খেলা দেখতে গেছেন 18,000 টাকা 20,000 টাকা টিকিট নিয়ে, সকালবেলা গিয়ে ঢুকেছেন মেসিকে এক ঝলক দেখবেন বলে, এবং থেকে স্টেডিয়ামের গ্যালারি থেকে এই স্লোগান উঠছিল, আমরা চোরদের দেখতে চাই না, আমরা মেসিকে দেখতে চাই। অর্থাৎ ওই অরূপ বিশ্বাস বা ফিরহাদ হাকিম এদেরকে দেখতে চাইছিল না দর্শক দেখতে চাইছিল মেসি। যেটা রাহুল গান্ধী বুঝেছিলেন যে হায়দ্রাবাদে এত মানুষ এসেছে স্টেডিয়ামে আমাকে দেখতে নয়, মেসিকে দেখতে। কাজেই আমি এমন কোনো কাজ করব না যাতে মেসিকে দেখাটা দর্শকের সামনে অবস্ট্রাকশন হয়ে যায়, বাধা হয়ে যায়। এবং আপনি দেখেছেন ওই রাহুল গান্ধী, মেসি আর 1-3 জন যাচ্ছেন, এবং রাহুল গান্ধী যখন কিছু খেলোয়াড় তার সঙ্গে মিলতে এলো মেসির সঙ্গে, রাহুল গান্ধী সরে যাচ্ছেন, দূরে সরে যাচ্ছেন। তো এটাই তো একজন মানে জননেতার এটাই তো ভূমিকা হওয়া উচিত। আর দুর্ভাগ্য যে অরূপ বিশ্বাসও আবার ক্রীড়ামন্ত্রক ফিরে পাবেন, কারণ ওই 75-25 রেশিও তো আছে। এই রেশিও তো আমি বলিনি, কোনো সিপিএম বিজেপি কংগ্রেস কেউ বলেনি, এটা তৃণমূলই বলেছে যে আমাদের দলে 75-25 রেশিও আছে। সেই রেশিও সব মিটমাট হয়ে যাবে, মিটে যাবে। এবং আপনি বলুন না কোন যুক্তিতে আপনি বলবেন যে ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, ভাতৃসংঘ, এরিয়ান্স এরা কেউ ডাক পেল না? কোথায় কোন ডায়মন্ড হারবার, এফসি সে ডাক পেল কেন?
মানে সমস্ত বিষয়টাই দখলদারি। কাজেই দুর্ভাগ্য, আর কি বলবো।